আমাদের তৃতীয় ক্লাসের পড়া ছিল সাদৃশ্যপূর্ণ হরফসমূহের পার্থক্য, উচ্চারণ মতো পার্থক্য, আর হচ্ছে মাখরাজ পড়া ছিল 6টা প্রশ্ন। আচ্ছা, তো আমি আজকে যেটা শুনবো সবার কাছ থেকে, সাদৃশ্যপূর্ণ হরফের উচ্চারণ মতো পার্থক্যগুলো সবাই কাছ থেকে শুনবো। আর হচ্ছে মাখরাজ থেকে আমি পড়া ধরবো। আমি শুরু করি, আমি নাম বলবো, প্রত্যেকে পড়া বলবেন। আচ্ছা, আপু আমার পড়াটা একটু শুনবেন, আমি তো আপনাকে একদিন শোনাইতে পারি নাই। হ্যাঁ শুনবো, সবারটা শুনবো, কারোরটাই বাদ যাবে না, সমস্যা নেই। আচ্ছা, বিসমিল্লাহ। সালমা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আফরোজা আপু শুনতে পাচ্ছেন? আফরোজা ইসলাম। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনি আমাকে হরফগুলো শোনান, দৃশ্যপূর্ণ হরফ। তা, ত। এভাবে বলবেন, হ্যাঁ, দুইটা একসাথে করে বলবেন। ত। আচ্ছা। তা, ত, সা, শিন, আচ্ছা, আমাদের সাটা আরো হা, পাতলা হবে, সা, সিন। সা, সিন, আচ্ছা, হা, হ, এর পর একবার। হা, হা, আচ্ছা, আইন। না না, প্রথমটা। ওটা হামজা, আইন, আচ্ছা, জাল, না এটা জাল না, এটা রজা। র- জ, জ হবে না আপু, জা। জা, জিম, আচ্ছা, একসাথে বলেন, জা, জিম। জা, জিম, জিমটা আমাদের শক্ত হবে, জিম, জিম, জিম। জিম, জা, জিম, জে, জিম, 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 জিম। জিম, আচ্ছা, পরেরটা। জাল, জ, জালটা আর একটু নরম হবে, জাল, জ, জাল, জ, জাল, জ। জাল, জ, আপু জালটা নরম হবে, জাল, 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 জ, জাল। সাদ এরকম পাতলা হবে, জাল, জাল, জ। জ, জ, আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে দা, দাল, দদ, ডাল, দাল, দ। দদ, আবার বলেন তো। দাল, দদ, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে সিন, সিন, সদ, আচ্ছা, এখানে টান হবে, সিন, সদ, সিন, সদ, সদ। সদ, আচ্ছা, তারপরে ক্যাফ, কফ, আচ্ছা, তারপর সিন, শিন। আচ্ছা, মাশাআল্লাহ। আপু আপনি কি মাখরাজ গুলো পড়েছিলেন? হ্যাঁ, পড়েছিলাম। আচ্ছা, তাহলে আপু বলেন তো, আহ কফের মাখরাজটা বলেন তো। বুঝি না আপু, আপু কফ। কফ, কফের মাখরাজটা কি, বা কফটা কোথা থেকে উচ্চারণ হয়? 6টা মাখরাজ ছিল, এর মধ্যে একটা ছিল 4 নাম্বার কফ। কফটা গলা থেকে, গলার ভিতর থেকে, আহ কণ্ঠনালীর ভিতর থেকে আপু, কণ্ঠনালীর ভিতর থেকে। জিহ্বার গোড়া থেকে, তাই তো? এই যে আহ, দেখ। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। মাখরাজটা হচ্ছে আমি আজকে তেমন ধরবো না, বাকিগুলো আজকে শেষ করে সামনের ক্লাসে মাখরাজ গুলো পুরোপুরি ধরবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপু ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তারপরে আহ মুহসিন আপু পড়া দিবেন। জি আপু, আমার কথা জি বলছেন? জি আপু, জি মুহসিন। আমি পড়া দিব। আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুর্শিদ আপু তো আজকে নতুন আসছেন, আপনি হচ্ছে পড়াগুলো আজকে একটু দেখেন, তারপরে হচ্ছে জি আপনার আপু, পড়াটা আমি আজকে দেখতেছি। নতুন হচ্ছে, আমি আর একটাও ক্লাস করি নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছে, আপনি পড়াগুলো আগে একটু দেখেন, তারপরে লাস্টের দিকে আপনার পড়া ধরতেছেন। আচ্ছা মুহসিন আপু বলেন দেখি, হরফগুলো উচ্চারণ করেন। আপু, আমার কথা বুঝে যাচ্ছে নি না? আওয়াজ আওয়াজ জন্নি, অন্য কোনো আওয়াজ জন্নি। না না, আমি বুঝতেছি আপনার কথা, বলেন দেখি। আপু আমি আলিফ বাতা গুলো বলি, আমি তো বলি নাই ওইগুলা। আপু এই জন্য বলতেছে, আপনার পড়াটা লাস্টে শুনতে হবে। আপনি যেহেতু ছিলেন না, আজকে নতুন আছেন, আপনার পড়াটা একটু শেষের দিকে ধরতে হবে, আপনার পড়া বেশি ধরতে হবে তাই জন্য। আচ্ছা, হ্যাঁ মুহসিন আপু আচ্ছা আমি বলেন। তাহলে এগুলো বলি এখন, এগুলো তা, বলি। জি। ত, তা, ত, সা, সিন, হা, হা, আচ্ছা, এই হাটা আর একটু গলায় চাপ লাগবে, হ্যাঁ। হা, আচ্ছা, তারপরে হামজা, আইন, আই 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 জি। হ্যাঁ মুহসিন আপু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? এই যে এখন বলেন, এখন শুনতেছি। জা, জিম, আচ্ছা, তারপরে জাল, দাল, দদ, সিন, দদ, কাফ, কফ, সিন, শিন, আচ্ছা মুহসিন আপু বলেন তো, কাফের মাখরাজ কি? জিব্বার গোয়াত, জিব্বার কন্টন, জিব্বার
কাফ কাফ কেন জি কাফ। জিব্বার গোয়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। কাফ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকিল্লাহ খাইর। আচ্ছা, তারপরে কি লিনা আপু পড়া বলবেন? আপু হ্যাঁ আপু এবার বলবো। আপু আসসালামু আলাইকুম। এখানে আপু আপু ওনার আমার পরে এখানে আমাকে ওয়াজ হইতে আছে বুঝছেন নি, আমার বাড়ির পাশে। আমি এখন মিউট করে রাখি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো লিনা আপু পড়া বলেন দেখি। হ্যাঁ আপু, এটা বলবো। হ্যাঁ, মানে এই যে সাদৃশ্য পূর্ণ হরফ সবগুলোই শোনাবেন। আচ্ছা ঠিক আছে। তা, ত, সা, সি, সি, সিন, হা, 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 খ, বুঝি নাই, বুঝি নাই, হামজা, বুঝি নাই, বুঝি নাই। হা হা, তারপরে হ। হ না, হা। এটা ও হচ্ছে হ্যাঁ, হা, হা। এটা হচ্ছে নর্মালি হা। আর এই হাটা হচ্ছে গলায় যাবে, হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুল বলছি আসলে। হা, হা, আর দুইটা আপনার কাছাকাছি হাম, হয়ে যাচ্ছে, দুইটা পুরাই কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা একদম নর্মালি গলার কণ্ঠনালী নিচের থেকে হবে, নিম্নভাগ হা, থেকে। হ্যাঁ, হা হচ্ছে হা, হ্যাঁ। হা, হা, আচ্ছা, এটা হা, হ্যাঁ, হা, হ্যাঁ, হা, হা, হ্যাঁ, হ্যাঁ। হা, হা। আচ্ছা, ঠিক আছে, তারপরে হামজা, হামজা, আইন, আইন, জা, আইন। আইন। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে জা, জিম, আচ্ছা, এটা জিম হবে না, এটা হচ্ছে জিম। জিম। হ্যাঁ, জিম। হ্যাঁ, তারপরে আচ্ছা, জা, তারপরে জা, জ, দা, জাল, জ। জাল, জ, আচ্ছা, তারপরে দাল, দাল, দদ, আচ্ছা, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। মাশাআল্লাহ। নীলাপ, আপনি বলেন জিমের মাখরাজ কি? জি আপু। আপু, জিমের মাখরাজটা কি? জিম আমাদের ছয়টার মধ্যে জিম গেছিল, জিমের মাখরাজটা কি? জিমের মাত্রা হচ্ছে জিহবার মধ্যখান হতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। আচ্ছা, ফারজানা আক্তার মিম আপু শুনতে পাচ্ছেন? আপু জি আপু এবার আমি বলি। হ্যাঁ, বলেন দেখি। তা, ত, সা, সিন, সিন, সিন। সিন, আচ্ছা, তারপরে হা, 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 হামজা, আইন, জা, জিম, জাল, জো, দাল, দদ, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। আচ্ছা আপু, আপনি বলেন আইনের মাখরাজ কি? আইনের মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ হইতে আইন, হা। মাশাআল্লাহ, 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 জাযাকিল্লাহ খাইর। তারপর সানিয়া ফারজানা আপু বড় বলবেন? জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপনি বলেন। তা, তো, সা, সিন, হা, হ্যাঁ, নর্মাল, হ্যাঁ। হা, এটা আর একটু নিচে, এই যে কণ্ঠনালী নিম্নভাগ থেকে, এটা আর পরিষ্কার হবে, হ্যাঁ, হা, হ্যাঁ। হা, হ্যাঁ, এটা হা, দুটো একই রকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে একদম আপু বাতাস আমি বের চেষ্টা হবে। করি গলার মাঝখান থেকে বলার, কিন্তু আমি ডিফারেন্সটাও বুঝতে পারি না, উচ্চারণগুলো ঠিকভাবে হয় না। ডিফারেন্টটা এটা আসলে গলার মধ্যে তিনটা পয়েন্ট, এটা হচ্ছে গলার নিচের আমি দিকে বুঝতে পারি না কোনটা মাঝখান থেকে বলতেছি, কোন আমি হাত দিয়ে দিয়ে চেষ্টা করি কিন্তু আমার আসেই না। যেমন আপনি যে হা বলেন, বাংলা হ যেমন আমরা উচ্চারণ করি হা, হা, একদম ভিতর থেকে একটা বাতাস বের করা, হা, হা। আর যখন হা বলতে হয় তখন খেয়াল করে একদম গলাটা চাপায়, হা। একটা হচ্ছে ভিতর থেকে জোর হ্যাঁ, করে বাতাস বের করা, হা। আর একটা হচ্ছে হা, গলায় চাপ লাগানো, মানে হাত দেওয়া ছাড়া গলার মধ্যে একটা চাপ সৃষ্টি করা। একটা হচ্ছে গলার নিচের থেকে বাতাস বের করা, হ্যাঁ। আর একটা হচ্ছে গলার মধ্যে চাপ সৃষ্টি করা, হ্যাঁ। দুটা পুরো আলাদা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। আগে কোনটা? আগে হচ্ছে ছোট হাত, এটাকে বলা হয় ছোট হাত। এটা ছোট, তো এটাকে বলা হয় ছোট হাত চেনার জন্য। আর চেনার সুবিধার্থে এটাকে বলা হয় বড় হাত, হ্যাঁ, হ্যাঁ। এটা মানে জাস্ট হ্যাঁ, ভিতর থেকে বাতাস বের হবে, গলায় কোনো চাপ চুপ লাগবে না, ভিতর থেকে বাতাস বের হবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর এটা হবে কি? এটা হচ্ছে গলায় একদম চাপ লাগবে, গলায় চাপায় বলতে হবে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা বলার সময় গলা একদম ছেড়ে বলবেন, হ্যাঁ। আর এটা বলার সময় গলা একদম চাপায় বলবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, এটা গলা ছেড়ে, এটা গলা চাপিয়ে, গলায় ছেড়ে গলা চাপিয়ে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ,
হা হা এটার মধ্যে চাপ হয়ে যায় কেমন জানি, এটা আবার বলেন। হা আরো বাতাস বের হবে। হ্যাঁ। হা 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 হ্যাঁ, এটা আরেকটু চাপ লাগবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আবার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তারপরে হামজা আইন এটা ঠিক হায়ের মতো গলায় চাপ লাগবে। আইন। আইন আইন আইন। আইন আইন। আইন আচ্ছা, তারপরে জা যা। ওই যে আলিফ আর হামজা ছাড়া সবগুলো হরফের উচ্চারণ টান হবে। যা। জা জা যা। এই যে প্রথমে হচ্ছে একটা আওয়াজ সৃষ্টি করবেন। যা। যা। হ্যাঁ, আরবি হরফগুলো সাধারণত একদম মানে মুখ খুলে উচ্চারণ করতে হয়, বেশি চাপাই চোপাই রাখলে উচ্চারণ ভালো আসে না। যা। জা আচ্ছা, তারপরে জিম ওকে। জাল জ জ। জ জ। জ আচ্ছা, দাল দদ দদ। দদ দালের চেয়ে দদ মোটা হবে। দদ। দদ তারপরে সি সিন এটা আরো শক্ত হবে। সিন। সিন সিন। সিন আওয়াজ হবে জায়ের মতো, এরকম একটা আওয়াজ হয় শুরুতে। সিন। সিন আচ্ছা, তারপরে সদ সদ মোটা হবে, সিনের চেয়ে সদ মোটা হবে। সদ। সদ সদ। সদ আচ্ছা, তারপরে কাফ তারপরে কফ আচ্ছা, তারপরে সিন হুম শিন শিন মোটা হবে, বাতাস বের হবে। শিন। শিন শিন। শিন আচ্ছা, ঠিক আছে। তারপরে আপু বলেন, এই যে হা আর আইন এই দুটা কোন মাখরাজ থেকে আসে? এই দুটার মাখরাজ কি? আইন আর হা এই গলার মাঝখান থেকে কণ্ঠনালী মাঝখান থেকে। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বলতে হয় হ্যাঁ, উচ্চারণ করেন তো এই দুইটা। আইন তারপরে হা হা। হা হা। হা হ্যাঁ আপু, আপনার বিশেষ করে সবগুলো মোটামুটি ভালো হয়েছে, এই দুইটা একটু প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত আরো উচ্চারণ খুলবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে রুফাই আজাদি, রুফাই সুলতান আজাদি আপু, শুনতে পাচ্ছেন? ওকে। জি জি আপু, শুনতে পাচ্ছি। আপু, আপনি পড়া বলেন দেখি। আল্লাহ, কি বলবো? ইস, বলেন বলেন। তা ত সা সিন হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ আপনার হ্যাঁ আপনার এটার মধ্যে গলায় চাপ লেগে যায়, দুইটা একরকম হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা, হামজা হামজা না, হামজা। আইন হামজা হবে না। হামজা হামজা। হামজা হামজা হামজা। আইন হামজা না, সব হরফটা হচ্ছে হামজা। হামজা ওই যে এই যা আছে না, আইন এই জায়ের মতো উচ্চারণ। হামজা। হামজা হামজা। আইন আগে একটা ঠিক করে তারপরে পরেরটা বলবো। হামজা। হামজা হামজা হবে না, এটা যা। হামজা এই জায়ের উচ্চারণটা যেভাবে করেন সেভাবেই হয় হামজা। হামজা। হামজা এবার এসিনি আপু এটা আচ্ছা, আচ্ছা, হ্যালো আচ্ছা, বাদ। তারপরে এটা বলেন দেখি। হামজা আইন আইন। জা আইন আইন। আইন আইন শক্ত। আই আ। আইন আইন। আ- আইন। আইন আইন। আইন তারপরটা বলেন দেখি। জা এটা জানা। জা। জা জা। জা জা। জা জা। জা এই জায়ের মতোই হচ্ছে হামজা। ও বুঝছি আপু বলেন দেখি। এরপরটা বলি আপু আগে এটা বলেন। জিম এই হামজাটা আবার বলেন। মুর্শিদা আপু, আপনি ক্যামেরাটা বন্ধ করে রাখেন। হ্যাঁ, এই হামজাটা আবার বলেন। হামজা হামজা। হামজা হামজা। হামজা হামজা। হামজা। ও বুঝছি হামজা আচ্ছা, এটা কি বলেন তো? হ্যাঁ জি আপু যে এটা কি বলেন, যেখানে চিহ্ন যায়, এটা বলেন। জিম আচ্ছা, তারপরে জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন বলেন তো, হামজা কোন হামজা মাখরাজ কি? এই যে 1 নাম্বার মাখরাজ হলকে শুরু হইতে হামজা আপনি আপনি হ্যাঁ আপনি এটা কোত্থেকে দেখে বলতেছেন বলেন তো? আমার
নুরানি বই থেকে পড়তেছি। আচ্ছা, পুনরানি বই থেকে পড়া লাগবে কেন? আপনাকে তো এখান থেকে দেখাই দিছি। আচ্ছা, যাই হোক, আর তা হচ্ছে এগুলো মানে মুখস্থ বলতে হবে, এটা জানা থাকবে। ওই দিন বুঝে দিছি, এখন ঝটপট বলতে হবে, এটা ওই জায়গা থেকে আসছে, এটা ওই জায়গা থেকে আসছে। বইয়ের পৃষ্ঠা উল্টায় বললে হবে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আহ মিতু আক্তার আপু পড়া বলবেন? ওকে, তারপরে হচ্ছে নুসরাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? আপু আমাকে বলছেন মিতু? হ্যাঁ, মিতু আপু আপনাকে বলছিলাম। হ্যাঁ আমি বলবো। আমি তো বুঝতেই পারতেছিলাম না যে আমার নাম এখানে মিতু আসছে কিনা, এটা দেখা যায় না তো। এমনিতেই 3 দিন পরে ঢুকছি, আমি কিছু বুঝি না। ও, আচ্ছা আপনাকে বলবো। আপনাকে আচ্ছা আপু, আপনি পড়া বলবেন তাই না? আপনি যে আলিফ আসসালামু বাচ্চা আলাইকুম বলেন আপু। তো। আমি হ্যালো, মিতু আপু তো আসসালামু আরেকজন, আলাইকুম। আপনাকে বলি নাই, মিতু আপুরে বলছিলাম। আচ্ছা মুর্শিদা আপু, আপনি অনেকক্ষণ ধরে পড়া দেওয়ার জন্য বলছিলাম বসে যে আমি আছেন। ডাক্তারের কাছে আসছি। ও আচ্ছা, ঠিক আচ্ছা আছে। এখানে কি মুর্শিদা নামে আর কেউ আছে নাকি আমি মুর্শিদা? আপু আপনি মুর্শিদা। আচ্ছা তাহলে আমি বল। আচ্ছা, ঠিক আছে, আপনি পড়া বলেন দেখি, আলিফ বাতাসা শুনুন, না দেখে শুনুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে। হ্যাঁ, বলেন আপু। হ্যালো। আপনাকে আলিফ হ্যাঁ বাতাসা তো গুলো না দেখে বলতে বলছি। ও না দেখে? জি। আমি না দেখে সবটা বলতে পারবো কিনা জানি না, মুখস্থ করে, কিন্তু আমি দেখে দেখে বলতে পারবো। ও মানে আমি অক্ষর চিনি, অক্ষর চিনি। আচ্ছা, দেখি বলেন দেখি। হুম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর তাহলে আপনার আজকের পড়াটা ধরে দিলাম। আচ্ছা, আজকাটা এখানে, ধরেন। হ্যাঁ, এখানে হচ্ছে, হ্যাঁ দেখছি। তা, বলেন দেখি। তা, ত, সা, সিন, হা, হা, হামজা, আইন, জা, জিম, জাল, জ, দাল, দদ, দদ না, সিন, হরফটা দদ না, ওটা হচ্ছে বদ। দদ, দদ হচ্ছে হুম, হুম। সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে। আপা আমি পড়া দিব। আমি কে? হুমায়রা, নাম কি? ফাইরুজ হুমায়রা। বুঝি নাই, একটু নামটা আবার বলেন। ফাইরুজ হুমায়রা, ফাইরুজ ও, হুমায়রা। ফাইরুজ আপু। আচ্ছা, হ্যাঁ আপু, ঠিক আছে, বলেন দেখি। আচ্ছা, তা, সো, না এটা কি জানি, তো, আপু আপনার পড়াগুলো বেশি মুখটা গোল হয়ে যায়, আর একটু ছড়াই হবে। ক, তো, তো, ক, ত। তো, আচ্ছা সা, আপু, সাটা নরম হবে, হ্যাঁ, সা। সা, সিন, হা, হা, হামজা, আইন, জা, জিম, জাল, জো, দাল, দোদ, সিন, সোদ, কাফ, কফ, সিন, শিন। আচ্ছা, মাশাআল্লাহ। আপু আপনি বলেন তো, আহ এই আইন এর মাখরাজটা কি? আইন, আহ, কণ্ঠন, কণ্ঠনালীর মধ্যে থেকে আসে আইন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপর নুসরাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাফসা ইসলাম আপু শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ আপু, আপনি তো পারেন মাশাআল্লাহ, তারপর একটু ঝটপট শুনে ফেলুন। তা প সা একটু টান সা দিয়ে, একটু টান দিয়ে, তা, ক। তা প সা সা জি। হা হা তারপরে কি? সা সা এটা সা। কি এটা? সা সা ওটা সিন, সিন, সা, সিন। সা সিন। আচ্ছা, নুসরাত তামান্না আপু ক্যামেরা অফ করতে হবে। আপু আমার হচ্ছে আনমিউট করতে গিয়ে না আচ্ছা, হ্যাঁ, হাফসা আপু বলেন দেখি। হা হা হ্যাঁ, আ আ আ, আ আ, এখানে আ এখানে কোনটার মধ্যে কিন্তু হরকত দেওয়া না, আপনাকে হরফটা বলতে হবে। হামজা। হামজা আইন আচ্ছা, জা জিম জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। জিহ্বার মাখরাজটা কোথায়? জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে জিম। আচ্ছা, মাশাআল্লাহ। মিফতাহুল জান্নাত আপু মানে হচ্ছে জাহানার আপু শুনতে পাচ্ছেন? ওকে, তারপরে আপু আমি নুসরাত আমার আমাকে ডেকেছিলেন, আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা আপু, বলেন দেখি, পড়া বলেন, নুসরাত তামান্না আপু। জি আপু আমি হচ্ছে লাস্ট 2 ক্লাস করি নাই, আপু তারপর আমি বলবো। নুসরাত তামান্না আপু লাস্টে 2 ক্লাস করেন নাই তাই বলতেছেন? জি আপু কিন্তু আমি পড়া রেডি করছি, আমি পড়া দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা আপু, বলেন। আপু 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 আগে এটা তাহলে দিয়ে নিবো বলবো নি। নাকি আলিফ বাতাস আগে? জাহানার আপু একটু পরে আলিফ বলবেন। বাতাস আগে হ্যাঁ, কই নুসরাত তামান্না আপু আগে কোথায়? আলিফ। আচ্ছা, জি
জি আপু। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। আপু আমি এটা ওই যে উচ্চারণগত পার্থক্য আগে বলবো নাকি হচ্ছে পুরাটা আগে বলে নিব, আরবি হরফ 29টা? আর হরফ 29টা মুখস্থ পারেন? মুখস্থ করছেন? জি আপু। জি আপু পারি, পারবো আচ্ছা আপু ইনশাল্লাহ। বলেন দেখি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, আপু এরপরে হা, হা জি, হা। জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, দ, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপু। হরফগুলো পার্থক্য থেকে বলেন। তা, ত, সা, সিন, হা, হা, হামজা, হা কিন্তু একরকম হয়ে গেল। হা আর হা, গলায় চাপ লাগবে। হা, 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 হা। হা হচ্ছে নয়, গলা নিচে এটা হা, হচ্ছে হা, হা। আর এটা হচ্ছে হা। হা। আপু পরে বড় হাতে চাপ লাগবে গলায়। আপু দেখেন, এই যে একটা হচ্ছে ছোট হা, এটা হচ্ছে বড় হা। ছোট হা জায়গায় এটা হচ্ছে গলার সময় বাতাস বের হবে। হা, হা, এরকম বাতাস বের হবে। আর হা যেটা, হা, হা বলার সময় গলায় চাপ লাগবে। হা, হা, এরকম চাপ হা, লাগবে। হা, 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 হা। হা, আপু গলার চাপ হচ্ছে না, আর অনেক আস্তে বলেন, আপনি জোরে বলতে হবে। হা, 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 গলার মাঝখানের দিকে চাপ লাগবে। হা, হা। হচ্ছে না। হ্যালো। জি আপু, হচ্ছে না। আচ্ছা, এটা আপনি খেয়াল করবেন, ভালো করে রাখবেন, এটা আপনার আরো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তারপরে বলেন। হামজা, আইন, জা, জিম, দাল, সরি, জাল, লাল না, জ, লাল ছিল। লাল মোর হবে। লাল। জাল, জ, দাল, দদ, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে আপু তাহলে আমি নেক্সট ক্লাসে আমার ওই যে এই দুটা পড়া নিয়ে না আপু, একটু হা আর হা, দুই হা এর এই দুইটা। হ্যাঁ, জানালা পছন্দ পাচ্ছেন? আচ্ছা তারপরে নুরুন নাহারা পছন্দ পাচ্ছেন? জি আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু বলেন দেখি, পড়া বলেন। তা, ত, সা, সিন, হা, সিন আরো শক্ত হবে। সিন, সিন, সিন। সিন, আচ্ছা। হা, 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 হামজা, আইন, জা, জিম, জাল, জ, দাল, দদ, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। আপু হামজার মাখরাজ কি? কণ্ঠনালীর নিম্নভাগ থেকে। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু। নাবিলা আপু শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনি একটু জোরে বলবেন, হ্যাঁ? আচ্ছা আপু, আপনি পড়াগুলো বলেন, ওগুলো বলেন তা, দেখি। ও, তা, সিন, হা, হা, হামজা, আইন, র, দাল, দদ, সিন, কাফ, কফ, সিন। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না, পড়া শুনতে পাচ্ছি না আমি। শুনতে পান নাই এতক্ষণ? এই যে এখন শুনতেছে। আচ্ছা আপু, আবার বলি প্রথম থেকে, হ্যাঁ? না, এই সিন থেকে বলেন। আপু, সিন থেকে বলেন, সিন পর্যন্ত শুনছি। তারপরে হ্যালো। তা, আপু আপনার আওয়াজ অনেক আসছে কেন? আপু আপনি কি ল্যাপটপে পড়তেছেন না মোবাইলে? না আপু আমি মোবাইলে পড়তেছি। একটু কাছে নিয়ে যায়, এখন তো কথা বললে শোনা যায়, পড়লে তো শোনা যায় না। আচ্ছা আপু একটু আবার আচ্ছা, বলেন, কষ্ট করে। আচ্ছা বলতেছি। হুম। তা, ও, সিন, সা, ই, হা, হা, হামজা, আইন, লাম, জিম, দাল, র, জ, দা, দ, সিন, কাফ, কফ, শিন। মাশাআল্লাহ আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হায়ের মাখরাজ কি? আর কণ্ঠনালীর আইন, নিম্নভাগ থেকে, নিম্নভাগ। এই হা, এটা এই হা, ছোট হা। আচ্ছা আপু ঠিক আছে। তারপরে হচ্ছে সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা জি আপু। আপু আপনি বলেন দেখুন। تاء طاء ثاء سين هاء حاء همزة عين ساء جيم ذال راء دال ضاد سين صاد كاف قاف سين شين আচ্ছা আচ্ছা আপু, মাশাআল্লাহ। আপু আপনি বলেন সিনের মাখরাজ কি? সিন আপু শিন, শিন। জিহ্বার মধ্যভাগ উপরে তালুর সাথে লাগিয়ে আচ্ছা ঠিক আছে। জিম জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে। আমি কি সালমা আপুর পড়া শুনছি? জি আপু, আসসালামু আলাইকুম। আমি কি আপনার পড়া ধরছি আপু? না আপু। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ বলেন আচ্ছা দেখি। আপনি বলবো এখন। হ্যাঁ বলেন। তা, ত, সা,
সিন হা হা হামজা আইন জা জিম আপু জিমটা শক্ত হবে। জিম। জা জিম আচ্ছা জাল জ আপু জালটা নরম হবে। জাল নরম হবে। জাল জ আচ্ছা আপু, হ্যাঁ তারপরে? দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা আপু মাশাল্লাহ। তারপর আপু বলেন যে আহ আহ আইনের মাখরাজ কি? কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন হা। আচ্ছা আপু মাশাল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে আহ আফরিন আপু, আফরিন বাণী আপু, আপনি কি পড়া বলবেন? হ্যাঁ বলেন দেখি। হ্যাঁ আপু। জি আপু, এখান হ্যাঁ, থেকে বলবো। জি জি এখান থেকে বলেন। তা ত সা সিন হা হা হামজা আইন জা জিম জিম না জিম, জিম শক্ত হবে। জিম। জিম জিম। জা জিম। হ্যাঁ জিবার মাঝখানে উপরে জিম কালো শুনতে লাগবে। জিম। জিম আচ্ছা আপু, হ্যাঁ তারপরে? জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। মাশাআল্লাহ আপু। আপু এই হায়ের মাখরাজ কি? হায়ের আপু এটা কণ্ঠনালীর আমি বলবো। মধ্যভাগ থেকে আইন হা। মাশাআল্লাহ। তারপর আমি কি জাহানারা আপুর পড়া শুনছি? জাহানারা আপু শুনতে পাচ্ছেন? আপু আমি বলি। এখনো হ্যালো। আপু আমি বলি। আমি জি কে? আপু, আপু জাহানারা জারিন আক্তার। আপনি জাহানারা আপু? হ্যাঁ আপা, জাহানারা আপু জি, বলেন। তা ত সা সিন হা 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 হামজা আইন জা হ্যাঁ জিম আপু, আপু জানা যা। জা না না আপু জানা যা। যা যা হবে, জা যা হবে না। যা। জা জা আপু জানা যা জিম হবে, যা হবে। জিবার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। জিবার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। যা। জা আপু যা। জা জা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যা। জা। না না আপু, এক একবার এক এক রকম বললে হবে না। যা। যা। আসলে এটা নিয়ে অনেক চেষ্টা করছি সে আগ থেকেই, না না আপু, কিন্তু এই যে আমার এজন্য এজন্য খেয়াল করতে হবে, যেটা সঠিক হয় এটা এরকম করে বারবার পড়তে হবে। যা। যা যা খেয়াল করো, জিহ্বার আগা, হ্যাঁ যা জিহ্বার আগা। জিহ্বার আগা নিচে দুই দাঁতের পিছনে ধাক্কা লাগবে। যা। জি যা যা আচ্ছা বাবা, যা আপনার এই অবস্থা আরো দেখতে হবে, সমস্যা নেই। তারপরের গুলি বলেন। জিম জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা মাশাল্লাহ। তারপরে হচ্ছে জারিনা আপু, আপনি বলেন দেখি। ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তা ত সা শিন আপু এটা শিন কেন? হা সিন হ্যাঁ। হা হা আইন না না। হামজা আইন জা জিম জাল জ জ। দা আপু এটা জ কি? হ্যাঁ জ। জ। দাল দদ সিন শিন না না, সদ। সিন না আপু, এটা সিন। সিন নুক্তা নাই, সিন। আপু সিন আর শিনের ভিতরে একটু গন্ডগোল হয়ে যায় আমার একটু। হ্যাঁ। সিন হুম। এবারে সদ কাফ কফ সিন শিন। মাশাআল্লাহ আপু, ঠিক আছে, জাযাকিল্লাহ খাইর। আসিয়া ফারজানা আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তা তো সা সিন হা হা হামজা আইন জা জিম জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা আপু মাশাআল্লাহ। আপু আপনি বলেন যে হামজার মাখরাজ কি? জি আপু। হামজার মাখরাজ কি আপু? যে উম, হামজা, হ্যাঁ হামজা। কণ্ঠনালী হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। আপু, কণ্ঠনালীর নিম্নভাগ থেকে। এক নম্বর মাখরাজ। আচ্ছা আপু ঠিক আছে। সরি আপু। তারপর হ্যাঁ, তারপর রুকাইয়া আপু শুনতে পাচ্ছেন? রুকাইয়া আপু। আচ্ছা, নিশাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? সরি, নিশাত তামান্না জি আপু। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপু আপনি পড়াটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা ত সা সিন হা হা হ্যাঁ আপু, দুইটা কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ। হা হা হুম। হামজা আইন জা জিম জাল জ দাল দদ সিন সদ। আচ্ছা,
সিন সদ। সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে আয়েশা আক্তার আঁখি আপু শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনতে পাচ্ছি। ও আচ্ছা বিসমিল্লাহির আসসালামু রহমান হ্যালো। হ্যাঁ আপু, আয়েশা আয়েশা আপু আপনি বলেন দেখি, পড়াগুলো বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। তা ত সা সিন হা হা হামজা আইন জা জিম জাল য দাল ضاد সিন صاد কাফ আপু قاف কাফ না, কাফ। কাফ قاف সিন শিন। আচ্ছা আপু মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে নাফিসা নীরা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। আপু আপনার গত ক্লাসের পড়া বাকি ছিল তাই না? জি জি। আপু আজকেরটা আগে বলেন দেখি। ওকে। তা ত সা শি সিন হা হা হামজা আইন জা জিম জা জ আপু এটা জ না, এটা জ। দাল জ, জাল, জ। জ ত জ ত, জ, জ জ, জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা মাশাআল্লাহ। পিছনে পড়া ছিল মনে হয় কি নুক্তাযুক্ত হরফ তাই না? এইগুলোই তো ছিল। আহ, জি জি জি। আচ্ছা আপু, তাহলে আপনি বলেন দেখি, এমনিতে শুধু বলেন যে নুক্তাযুক্ত হরফ কয়টি, নুক্তামুক্ত হরফ কয়টি? নুক্তা মুক্ত হরফ বা নুক্তাবিহীন হরফ 14টি, নুক্তা যুক্ত হরফ 15টি। আপু আচ্ছা আপনি একটা বলেন তো, এখানে শিন প্রশ্ন কি হলো, নুক্তাযুক্ত না নুক্তামুক্ত? সিন হচ্ছে নোক্তা বিহীন, শিন নোক্তা যুক্ত। শিনের কোথায় নুক্তা? মানে হচ্ছে উপরে নাকি নিচে, একটা দুইটা তিনটা কয়টা এরকম আর কি? আচ্ছা, শিন হচ্ছে উপরে 3 নোক্তা যুক্ত হরফ। মাশাআল্লাহ। তারপরে ইয়ার নুক্তা কোথায় আছে? ইয়া ইয়ার হচ্ছে 2 নোক্তা যুক্ত নিচে। ঠিক আছে ওকে। তারপরে আমি নাবিলাপুর পড়া জিজ্ঞেস করছি। সরি আপু, কেটে গেছে কথাটা, মানে হ্যাঁ একটা আপু সাউন্ড আপনার, আসতেছে। আপনারটা ঠিক আছে, আপনার ঠিক আছে ওকে। নাবিলাপু, নাবিলা বিনতে ইউসুফ, আমি কি আপনার পড়া জিজ্ঞেস করছি? আপু একটা প্রশ্ন ছিল, সরি, যে এখানে নুক্তা মুক্ত হরফের মধ্যে যে আমরা আহ, দাল দেখতে পাচ্ছি, হ্যাঁ দাল, ঠিক আছে আপু। তো নুক্তা যুক্ত হরফে দাল শব্দ মানে দাল অক্ষরটা আহ আছে, এই জন্য আমার একটু কনফিউশন আছে এখানে। ও, একটা হচ্ছে ডাল, একটা হচ্ছে জাল। আপনার মনে হয় কি নুক্তা দিতে ভুলে গেছে নাকি এরকম কিছু হবে। নুক্তা মুক্ত হরফের মধ্যে দাল, নুক্তা যুক্ত হরফের মধ্যে জাল, যদি ও ব্যাস আচ্ছা আচ্ছা, সাজায় দিই হ্যাঁ তাহলে ওই বুঝে নুক্তাটা নিতে। আসে নাই এই জন্য। তাহলে এটা আচ্ছা হবে আর ঠিক কি। আছে, ওকে ওকে। আচ্ছা নাবিলা ঠিক আপুকে আছে শুনতে ঠিক আছে, পাচ্ছেন? থ্যাংক ইউ। আপু আমি নাবিলাপুর আওয়াজ আমি পাচ্ছি না। পড়া বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপু এটা শিওর হওয়ার জন্য ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে আমরা আমাদের সবার না, একজনের পড়া বাকি আছে এখনো, সেটা হচ্ছে সাইয়েদা নিশাত তাসনুম। আপু আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার জি পড়া আপু বাকি। শুনতে পাচ্ছি। রুকেয়া আপুর পড়া বাকি। আচ্ছা সাইয়েদা নিশাত তাসনুম আপু আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা তা ত সা সিন হা হা হামজা আইন জা জা জিম জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা আপু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপর রুকেয়া আপু কোথায়, রুকেয়া আপু? হ্যাঁ আপু শুনতেছি। হ্যাঁ আপু বলেন দেখি। বিসমিল্লাহির তা ত সা সিন হা 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 হামজা আইন আইন, জা আইন, হ্যাঁ আইন। আইন। আপু তারপরে হয়েছে? তারপরে জা জিম ওটা জিম না, জিম শক্ত, জিম, জিম জিম। জিম আচ্ছা তারপরে জাল জ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তো মোটামুটি সবার পড়া নেওয়া হয়ে গেছে। আমি এক একজনকে যে হরফগুলো নির্দিষ্ট করে দিছি, কাউকে যা, কাউকে হা, ইত্যাদি ইত্যাদি, সেই হরফগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা
তারপরে হচ্ছে আমাদের মাখরাজ পড়া ছিল। মাখরাজের মধ্যে 6টা অলরেডি আমরা পড়ে ফেলছিলাম, বাকিগুলো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শুরু থেকে একটু আরেকবার বলি। মাখরাজ পরিচিতি: হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। 17টি মাখরাজ মুখের 5টি জায়গার সাথে সম্পৃক্ত: কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের পাশে। আমরা দেখতে পেরেছি প্রথম 3টা মাখরাজ কণ্ঠনালীর সাথে সম্পৃক্ত: হামজা হা কণ্ঠনালীর নিম্নভাগ থেকে, আইন হা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, গইন খ কণ্ঠনালীর উপরিভাগ থেকে। এরপরে আপু হচ্ছে আপু আপু কণ্ঠনালী নিম্নভাগ কোনটা যদি একটু বুঝিয়ে বলতেন? আপু নিম্নভাগ বলতে কি নিচে, মানে অন্যান্য বইয়ে। গলার চেন পরে যে নিচে এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে আপু, এখানে। হ্যাঁ, এখানে। আচ্ছা আপু, আর তো মানে কি, মধ্যভাগ থেকে আমাদের এখানে একটা ছোট জিহ্বা থাকে, এটা মধ্যভাগ। না এটা মধ্যভাগ না। আপনি দেখবেন গলার মধ্যে হাত দিলে গলার মাঝখানে একটা হাড্ডির মতো পড়ে, একটা হাড়ের মতো অনুভব হয়, এটা হচ্ছে গলার মাঝখান। আর যে চিবুকের নিচে, মানে থুতনির নিচে আর কি যেটা বলে, এই জায়গাটা হচ্ছে গলার আপনার কি বলে উপরিভাগ, আর নিচে তো নিচে। আচ্ছা, তো হচ্ছে মানে বিভিন্ন, মানে উচ্চারণ আসলে আ আ যখন বলি একদম গলার নিচে থেকে আসে। তারপরে তারপরে কি বলে কণ্ঠনালীর মধ্যভাগ। আইন হা যখন বলি গলার মাঝখানে চাপ লাগে। তারপরে গইন হ, এটা একদম গলার উপরে থেকে আসে, বেশি নিচে না, এই আর কি। আর এই যে এখন 4 নাম্বার মাখরাজ, 4 নাম্বার থেকে একেবারে 13 নাম্বার পর্যন্ত এই মোট 10টা মাখরাজের সবগুলো জিহ্বার সঙ্গে সম্পৃক্ত, সবগুলো জিহ্বা থেকে আসবে। তো কি তো এগুলো তো দেখা হয়েছে। নাম্বার 7 নাম্বার মাখরাজ। আচ্ছা, এখন মাখরাজ সম্পর্কে আরেকটু কথা, সেটা হচ্ছে যে মাখরাজ গুলো হচ্ছে আপনাদের এরকম। সর্বফার্স্ট হচ্ছে আপনারা বুঝবেন, আগে আপনার মাখরাজটা হরফের সাথে মিলায় বুঝতে হবে কোন হরফটা মাখরাজটা কিভাবে আসছে, কেমনে কি আসছে সেভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনারা এইভাবে খেয়াল করে করে পড়েন তাহলে এক্সট্রা করে মুখস্থ করা লাগবে না। আমি জিজ্ঞেস করি জাস্ট হচ্ছে আপনারা বুঝতেছেন কিনা বা এটা মানে পড়তেছেন কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, তো মাখরাজ গুলো মনে থাকলে কখনো আর হরফের উচ্চারণে পেচকুচ লাগবে না, আর এগুলো ভুলে গেলে আবার এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, 7 নাম্বার মাখরাজ: জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আচ্ছা, জিহ্বার গোড়া, আমরা বলছিলাম এর আগে যে জিহ্বার মধ্যে 3টা পয়েন্ট আছে। জিহ্বার মধ্যে 3টা পয়েন্ট: জিহ্বার গোড়া, জিহ্বার মাঝখান, জিহ্বার আগা। তো জিহ্বার গোড়া কোনটা? জিহ্বার গোড়া হচ্ছে মানে ওই যে ছোট জানা যেটা আছে এটার কাছাকাছি যে অংশটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া। তো এখানে কি বলতেছে? জিহ্বার গোড়ার কিনারা, মানে কিনারা বলতে কি পাশ, কোন একটা পাশ। জিহ্বার গোড়া তার যে কোনো একটা সাইড আর কি, দাঁতের দিকে যে কোনো একটা সাইড। তো এটা কি বলতেছে? উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়াটা যেহেতু মাড়ির দাঁত গুলোর কাছাকাছি, তো বলতেছে জিহ্বার যে কোনো একটা অংশ আপনার একটুখানি চেষ্টা করতে হবে উপরের মাড়ির দাঁতের গোড়া, উপরের মাড়ির দাঁতের গোড়াকে স্পর্শ করার চেষ্টা করতে হবে। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে দদ হচ্ছে 29টা হরফের মধ্যে সবচেয়ে কঠিনতম একটা মাখরাজ থেকে আসে। এই উচ্চারণটা সবচেয়ে কঠিন, আর একদম এটা হুবহু মাখরাজ মতো উচ্চারণ করাটা হচ্ছে আরো কঠিন। কিন্তু আপনি যদি মাখরাজ বুঝে চেষ্টা করেন অন্তত, তাহলে আপনার উচ্চারণটা কাছাকাছি আসবে। এই একদম হুবহু উচ্চারণ করতে পারে এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু মানে চেষ্টা করলে কাছাকাছি হবে আর কি, আর ওটাই আপনার হয়ে যাবে। আচ্ছা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়া বলছে কিন্তু আগা বলে নাই, হ্যাঁ। জিহ্বার গোড়ার কিনারা কি করতে হবে? উপরের নাড়ির দাঁত, উপরের নাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বদ। আচ্ছা, তারপরে হচ্ছে 8 নাম্বার মাখরাজ, সেটা কি? আপু জিহ্বা। আপু 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 একটু ইন্টারাপ্ট করি। এটা কি আপনার দবটার কি এক সাইডে হবে নাকি দুই পাশে লাগাতে হবে? দুই আচ্ছা, পাশে গোড়া। এটা হচ্ছে আপনার যে কোনো এক সাইডে যদি আপনি লাগাতে পারেন তাহলেই যথেষ্ট। আর যদি কেউ এরকম পারে 2 সাইডই তার লেগে যায় তাহলে এটা আরো অনেক বেশি ভালো। কিন্তু এটা হচ্ছে যে কোনো একটা লাগাইলেই চলবে, যেটা তার যার জন্য সুবিধা হয়। ডান দিক থেকে কারো, বাম দিক থেকে কারো, যার যেভাবে সুবিধা হয়। দে, হ্যাঁ। যেমন আমরা এটা সাদৃশ্যপূর্ণ হরফের মধ্যে এটা দালের সঙ্গে কম্পেয়ার করছিলাম, দাল, সেখান থেকে দে, মানে দুইটা উচ্চারণ কিছুটা কাছাকাছি। হ্যাঁ, নর্মালি যদি আমি বলি দদ হয়ে যাবে, ডালের মতো হবে, কিন্তু এটা যদি স্পেশালি সুন্দর করে উচ্চারণ করি তাহলে হবে বদ, বদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বদ। সবাই বলেন তো এটা। দদ দদ সবাই বলেন, যখন পরে বলেন আওয়াজ করে বলতে হবে বদ, দদ বদ।
আপু কিনারাটা কোনটা ওটা তো বুঝতে পারি নাই। জি জিব্বার আপু। গুড়ার কিনারা, আচ্ছা জিব্বার গুড়ার কিনারা কোনটা, মানে জিব্বার আগা? আপু, জিহ্বার আগা না, জিহ্বার গোড়া, মানে একটু ভিতরের দিকে। আগা তো দেখা যায়, আমরা যে লবণ চেক করি এটা হচ্ছে জিহ্বার আগা, আর একটা হচ্ছে আমরা মাখা জিহ্বার মধ্যখান তো বুঝি, আর জিহ্বার গোড়া হচ্ছে আরেকটু ভিতরে, মানে জিহ্বার আরেকটু ভিতরে। এই জায়গাটা হচ্ছে ওই যে মাড়ির দাঁতের কাছাকাছি, যেটা বললাম আমাদের মাড়ির দাঁত, যে মাড়ির দাঁতের কাছাকাছি যে জিহ্বার অংশটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া। জিহ্বার গোড়ার কিনারা মানে যে কোনো একটা পাশ, ডান দিকে বাম দিকে যে কোনো একটা পাশ। এটা আপনার চেষ্টা করতে হবে একটু উপরের দিকে লাগায়া আপনার মাড়ির দাঁতকে স্পর্শ করার চেষ্টা করতে হবে। বদ, বদ। দদ। সবাই আপনাদের একটু কেমন তো মনে হয় প্র্যাকটিস গলা করি। থেকে আসতে পারি। ব, ব, জিহ্বা, জিহ্বার মানে হচ্ছে আপনি জিহ্বাটা চেষ্টা করবেন জিহ্বার যে কোনো একটা সাইড একটু ফুলাইতে, মানে উপরের দিকে নিতে। বদ, বদ, দদ, দদ, দদ দদ। এমনিতে নর্মালি যদি ওই যে বললাম না, এই নাকরাসটা সবচেয়ে কঠিন একটা নাকরাস, এটা কানেকশন ওদের সাথে। কিন্তু কথা হচ্ছে আপনি জাস্ট চেষ্টা করলে তো উচ্চারণটা চলে আসবে। আপু বদ। জিব্বার গুড়া মানে তো আমরা কফ, কফ যেটা বলি এটা তো গুড়া থেকে আসে কফ। হ্যাঁ, কফ তাহলে যেটা এটার বলি, হ্যাঁ, কিনারাটা কোনটা? শুনেন শুনেন বলি আপু। কফ যেটা বলি ওইটা হচ্ছে জিহ্বার আলা জিহ্বার সাথে কানেক্টেড। ওইখানে হালকা একটা বাড়ি হ্যাঁ, লাগে, ক, ক, হ্যাঁ, বুঝছেন, মাঝখানের দিকে হ্যাঁ। বাড়ি লাগে। এটার সঙ্গে কিন্তু দাঁতের কোনো সম্পর্ক নাই, কফের সাথে দাঁতের কোনো সম্পর্ক নাই। কফের সাথে সম্পর্ক হচ্ছে ওই ছোট আলা জিহ্বার, কিন্তু দদের সাথে সম্পর্ক হচ্ছে দাঁতের। আপনার জিহ্বা গুলো দাঁতের সাথে লাগানোর চেষ্টা করতে হবে। ব, তাহলে ওইখানে জিব্বার গুড়াটা কোথায়? আপু এখানে জিহ্বার গোড়াটা হচ্ছে এই যে আমাদের মাড়ির দাঁত, দুই পাশের যে মাড়ির দাঁত, হ্যাঁ, ভিতরে মাড়ির দাঁত আছে না, এই মাড়ির দাঁতের কাছাকাছি হ্যাঁ, যে জিহ্বার অংশটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া। আচ্ছা, হ্যাঁ, আমাদের মাড়ির দাঁত তো কয়টা হয়, চারটা পাঁচটা, কয়টা যেন হয়। তো এই যে মাড়ির দাঁতের কাছাকাছি যে জিহ্বার অংশটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া। হ্যাঁ। বদ, বদ। আর হচ্ছে দদ, বেশি প্যারা নেওয়ার কিছু দদ। নাই। আমি তো বললামই এটা হচ্ছে অনেক কঠিন একটা জটিল একটা মাখরাজ। এটা মানে পুরো ফুলফিল উচ্চারণটা আসতে চায় না, কিন্তু ওই যে বললাম চেষ্টা করলে কাছাকাছি একটা উচ্চারণ হয়। আর মানে তখন এটা হয়ে যায়, গদের উচ্চারণটা হয়ে যায়। গদ, গদ। দদ, আচ্ছা, সবাই দদ পড়তেছে না হয়তো, হয়তো বা সবাই মিউট করে পড়তেছে। আচ্ছা, যাই হোক। তো হচ্ছে 8 নাম্বার মাখরাজটা কি বলতেছে, যে জিহ্বার আগার সরু ভাগ। জিহ্বার আগার সরু ভাগ মানে কি? জিহ্বার আগার সরু ভাগ মানে হচ্ছে আপনার জিহ্বার যে আগা, একটু আগে বললাম আমরা যে লবণ চেক করি, জিহ্বার আগা, তো জিহ্বার আগার একদম মানে হচ্ছে কি বলে একটা চিকন একটা পয়েন্ট, মানে পুরো বেশি অংশ না, কি ছোট্ট একটা অংশ। এটা কি করতে হবে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। আচ্ছা, সবাই খেয়াল করেন, জিহ্বার আগার সরু ভাগ মানে জিহ্বার আগাই ধরেন, জিহ্বার আগা, এটা কি করবেন, উপরের দুই দাঁত, উপরের দুই দাঁতের গোড়া বা মাড়িকে টাচ করতে হবে। গোড়া মানে দাঁতের সাথে যে মাড়িটা লেগে আছে ওইটা। জিহ্বার আগা উপরে মাড়ির মানে উপরে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইতে হবে। ল্যাম। লাম হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ল্যাম, লাম লাম, ল্যাম। লাম, হ্যাঁ হ্যাঁ, লাম, ল্যাম, লাম, লাম লাম, ল্যাম, লাম। ল্যাম। লাম আচ্ছা, মাশাআল্লাহ, এটা উত্তরটা সহজ অবশ্য। আচ্ছা, 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা উপরে তালুর সাথে লাগাতে হবে। এটা একেবারে সহজ, জিহ্বার আগা উপরে তালুর সাথে লাগাইতে হবে। নু, নুন, নুন নুন, নুন নুন, নুন। নুন 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার আগা মানে কি, আপনার জিহ্বার আগা, আগাটা হালকা একটু বাঁকা করতে হবে, পুরো উল্টাইতে হবে না। জিহ্বার আগাটাকে হালকা একটু বাঁকা করতে হবে, উপরে তালুর সাথে লাগাতে হবে। র, র র। র হ্যাঁ, সবাই তো মিউট করে রাখার মনে হয় সবার দরকার নাই, কারণ হচ্ছে যাদের ওখানে আওয়াজ হয় বেশি তারা হচ্ছে মিউট করে রাখবে। বাকিরা তো প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করতে হবে, আর মৌখিক প্র্যাকটিস না করলে আমি কিভাবে বুঝবো কারটা হচ্ছে কারটা হচ্ছে না। আচ্ছা, র। র, র হ্যাঁ, জিহ্বাটা হালকা বাঁকা করতে হবে, হ্যাঁ। র, 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 র র,
র র র র র র র আচ্ছা এক মিনিট র র আচ্ছা একটু এক মিনিট আচ্ছা তো হচ্ছে মাখরাজ একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে এটা মুখস্থ করতে বা পড়তে একটু প্যারা মনে হয়। আজকে মাখরাজ শুধু 4টা থাকবে, মানে হচ্ছে 7, 8, 9, 10 মাখরাজ থাকবে 4টা, সাথে অন্য পড়া থাকবে আপনাদের 7, 8, 9, 10। এর আগের দিন যেমন হচ্ছে 6টা মাখরাজ দিছিলাম, আজকে হচ্ছে 7, এই যে এগুলো থাকবে 7, 8, আপু 9, 10। আর বাদ বাকি জি আপু দরটা যদি একটু বুঝিয়ে বলতেন, মানে জিহ্বার আগাটার থেকে একটু বেশি অংশ দাঁতের সাথে মিলাবো, উপরে 2 দাঁতের সাথে একটু জিহ্বার আগা থেকে একটু বেশি অংশ মিলাবো। আপু কোনটা বুঝতে চাইছেন কোনটা? দদ 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 ওদের মধ্যে তো জিহ্বার আগার কোনো সম্পর্ক নাই, জিহ্বার গোড়া। জিহ্বার জিহ্বার গোড়া গুড়া আগা কোনটা থেকে এটা তো বুঝতে গেলাম। আপু যেমন জিহ্বা, আমরা যে জিহ্বা ধরেন আমি জিহ্বাটা বের করলাম, এই যে জিহ্বার যেটা হ্যাঁ একদম সামনের অংশ, জিহ্বার যে চিকন জায়গাটা, ঠিক আছে, যে চিকন জায়গাটা, এটা হচ্ছে জিহ্বার আগা, বুঝছেন? হ্যাঁ আর তারপর হ্যাঁ আরেকটু যেখানে ধরেন কি বলে, আমরা কোনো কিছু মুখে রাখলে যে জায়গাটা থাকে চকলেট বা কোনো কিছু, এটা হচ্ছে জিহ্বার মাঝখান। আর আরেকটু হালকা একটু মাঝখান। ভিতরে, হ্যাঁ হালকা একটু ভিতরে, মানে হচ্ছে এই যে আমাদের যে মাড়ির দাঁত দুই পাশে, এই মাড়ির দাঁতের সাথে যে জিহ্বার অংশটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া। মানে ওই অংশটা মাঝ দাঁতের সাথে মিলাবো কিভাবে? ওইখানটা তো দাঁতের মাঝে আসবে না। এটাই তো বললাম, আমি তো এটাই এতক্ষণ যাবত বলতেছি। এই যে মাখরাজটা পুরোপুরি ফলো করাটা হচ্ছে অনেক কঠিন বা হইতেই চায় না, কিন্তু আপনি যদি অন্তত চেষ্টা করেন তাহলে আপনার একটা উচ্চারণ চলে আসবে। এটাই হচ্ছে দলের উচ্চারণ। দেখা গেছে অনেক বড় বড় কারি সাহেব যারা আছে তারা হয়তো অনেকে হয়তো কেউ কেউ একদম ফুলফিল একদম মাখরাজের মতো বলতে পারে, কিন্তু হচ্ছে এটা হইতে চায় না। এটা অনেক মানে হয়তো লং টাইম প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু হচ্ছে আপনি যে চেষ্টা করবেন দালের মানে দালের থেকে যে দরটা ভিন্ন হবে, তখন একটা উচ্চারণটা চলে আসবে। বদ তো দদ দদ মানে এত পিছনের জিহ্বাটা দাঁতে মিলাবো মানে আমি কিভাবে, কেন এটাই বলি যে বুঝতেছি না। আপনাকে আমি বলি, এই যেমন আমরা জিম শিখি আর মাখরাজ পড়ছিলাম 6 নাম্বার, আমি কিন্তু হ্যাঁ মাখরাজটা এটা মাঝখান থেকে জিল। আপু একটু শুনেন, এই যে মাখরাজটা যখন হ্যাঁ পড়াইছিলাম তখন কিন্তু আমি বলে দিছি জিমটা হচ্ছে পুরোপুরি মাখরাজের সঙ্গে মিলে, কিন্তু শিন আর ইয়াটা পুরোপুরি মিলে না, কিন্তু হচ্ছে কাছাকাছি, এই মাখরাজের কাছাকাছি, এজন্য এটা এই মাখরাজের মধ্যে দিছে। তো এর মদ যখন আমরা উচ্চারণ করি এটা পুরোপুরি এটার সাথে মিলতে চায় না, কিন্তু আমরা যদি চেষ্টা করি কাছাকাছি হবে আর ওইটাই উচ্চারণটা হয়ে যাবে। এটা বুঝতে হবে আপনার, একদম হুবহু পাই টু পাই এটা করা লাগবে না, সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে এই মাখরাজের সঙ্গে কানেক্টেড, এটা ছাড়া অন্য কোনো মাখরাজের সঙ্গে মিলে না, এই আর কি। বদ দদ দদ বদ দদ দদ হ্যাঁ আচ্ছা, তাহলে দদ। তাহলে হচ্ছে আপনাদের এই 7টা তো নতুন, মানে এই 7 থেকে 10 4টা তো নতুন থাকবে, পিছনের হচ্ছে পিছনের 6টা আবার থাকবে, মানে হচ্ছে মোট 10টা। অনেকের কাছ থেকে শোনা হয় নাই মাখরাজ, 10টা আবার রিহার্সাল দিয়ে আবার ইনশাল্লাহ সামনে। তো আমরা নিচের দিকের পড়া যাই, সেটা হচ্ছে কি তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে কি আছে সবাই একটু খেয়াল করি। তৃতীয় পাঠে আমাদের পড়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস বন্ধ করি আপাতত, আমি যে পড়াচ্ছি কথা শুনি। তৃতীয় পাঠ যুক্ত হরফ ও মুক্ত হরফের আলোচনা। যুক্ত হরফ মুক্ত হরফ দাঁতের মাথার সাথে মিলে না। যাদের দদ ওখানে আপু এখন প্র্যাকটিস করেন না, আমি যখন পড়াই দিই তখন পড়া শুনবেন আগে, আর যখন প্র্যাকটিস করতে বলি তখন করবেন। আর হচ্ছে যাদের ওখানে আওয়াজ হচ্ছে আর মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, তৃতীয় পাঠ হচ্ছে যুক্ত হরফ ও মুক্ত হরফের আলোচনা। এই যুক্ত হরফ ও মুক্ত হরফ কি, এটা হচ্ছে একটু সহজে বুঝেন। সেটা হচ্ছে আমরা যখন আরবি লিখি বা যে কোরআনের মধ্যে আমরা যে পাই, এই কোরআনের মধ্যে কি বিভিন্ন হরফ অ্যাড করে একটা ওয়ার্ড বানায়, যে কোনো একটা ওয়ার্ড তৈরি করার জন্য বিভিন্ন হরফ যুক্ত করা লাগে, ঠিক আছে? যেমন আল্লাহ যদি আমি বলি, এই আল্লাহ শব্দটা লেখার জন্য আলিফ লাগে, দুটা লাম লাগে, হ্যাঁ লাগে। তারপর আপনি যেই কোনো শব্দ বলেন, আরবির যেই কোনো একটা ওয়ার্ড এটা গঠনের জন্য বিভিন্ন হরফ লাগে। তখন এই যে একটা হরফ পরের হরফটার সাথে কানেক্টেড হইতেছে, এটাই হচ্ছে যুক্ত হরফ। আর কোন কোন হরফ আছে যেটা হচ্ছে পরের হরফের সাথে কানেক্টেড হয় না, এটাকে বলা হয় মুক্ত হরফ। আচ্ছা, আমি বলছিলাম হচ্ছে যারা শুধু যাদের ওখানে আওয়াজ হচ্ছে এরা মিউট করে রাখবেন, বাকি সবাই যদি মিউট করে রাখে, হ্যাঁ না যদি আমার সাথে না বলে, আমি কিভাবে বুঝবো পড়াটা কেউ ধরতে পারতেছে নাকি ধরতে পারতেছে না? এটা তো সবার ক্লাসে থাকে না থাকে একই সমান। আচ্ছা আপু, আমাকে তো আপনার ওখান থেকে মিউট করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি কথা বলতে পারছি না। আমি কে বলছেন? আমি আফরোজা ইসলামে, যে এখন আবার আনমিউট হলো। আপনার ওখানে কি কোনো আওয়াজ হচ্ছিল এর আগে? না 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 না, হয়নি হয়নি। অনেক সময় এরকম হয় যে যার ওখানে আওয়াজ হয় বেশি তারা নিজেরা মিউট না করলে আমার বাসায় তো কোনো ছোট বাচ্চা টাচ্চা নাই, আমি তো একাই রুমে কথা বলতেছি।
আহ, আপনাদের সাথে। অ্যাডমিনের মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আপু ঠিক আছে। তো হচ্ছে যুক্ত হরফ আর মুক্ত হরফ। যুক্ত হরফ মানে কি, মুক্ত হরফ কি, সংজ্ঞা দেখলে স্পষ্ট ভাবে বুঝবেন যে আরবি হরফগুলো প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে যুক্ত হরফ, সেটা কি, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় সেটাকে বলা হয় যুক্ত হরফ। খেয়াল করেন, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় এটাকে বলা হয় যুক্ত হরফ। যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় এটাকে বলা হয় যুক্ত হরফ। যেমন আপনাকে একটা উদাহরণ দেখাই। যেমন হচ্ছে এই যে দেখেন, সবাই দেখেন, খেয়াল করেন। এই যে যেমন দেখেন এখানে কি লেখা আছে, বা যোগ বা আলিফ আলিফ। সমান সমান বা আলিফ। তাহলে এখানে বাটারে আলিফের সঙ্গে যুক্ত করে লিখা হয়েছে না? জি সবাইকে বলতেছি, এই যে এখানে জি জি বাটারে আলিফের সাথে জি যুক্ত করে লেখা হয়েছে, তাহলে এই বাটা হচ্ছে জি যুক্ত হরফ। এই বাটা এখানে কি, যুক্ত হরফ। যুক্ত হরফ। মানে যে হরফটা পরের হরফের সাথে যুক্ত হয়, যে হরফটা পরের হরফের সাথে যুক্ত হয় এটাকে বলা হয় যুক্ত হরফ। আচ্ছা, যুক্ত এর মানে হরফ। বোঝা গেল এমন কিছু হরফও আছে যেগুলো পরের হরফের সাথে যুক্ত হয় না, এরকম কিছু হরফও আছে। আচ্ছা, তো বলতেছে এখানে যুক্ত হরফের সংখ্যা মোট 22টি। আমরা জানি আরবি হরফই হচ্ছে মোট 29টি। তো এর মধ্যে বেশিরভাগ হরফই হচ্ছে যুক্ত হরফ, মানে 22টি। এগুলো কি কি, বা, তা, সা, তা সিন, তা হা। তা আস্তে জি আস্তে 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 পড়বেন, হ্যাঁ, আমি যখন পড়াই তখন বাকিরা আস্তে আস্তে পড়বেন পড়লে। খ, সিন, শিন, সদ, গদ, ত, ল, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। এগুলো হচ্ছে যুক্ত হরফ। আচ্ছা, এরপরে 2 নম্বরে কি বলছে, যে মুক্ত হরফ। মুক্ত হরফ মানে কি, যে হরফগুলো পরের হরফের সাথে করে লেখা যায় না। সহজ একটা সংজ্ঞা, যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না এটাকে বলা হয় মুক্ত হরফ। এটাকে কি বলা মুক্ত হয়, হরফ। মুক্ত হরফ বলে। মুক্ত হরফ। মুক্ত মুক্ত হরফের হরফ। সংখ্যা কয়টি, এই যে 29 থেকে 22 বাদ 7টি। দিলে মোট 7টি। মুক্ত হরফের সংখ্যা মোট 7টি। কি, আলিফ, দাল, আলিফ, দাল, র, লাল, জা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, এগুলো হচ্ছে মুক্ত হরফ। এই 7টি হরফ। আচ্ছা, এই 7টি হরফ আপু, আমি একটু ইন্টারাপ্ট করি। ওই যে আমরা যেমন বা পড়ছিলাম, তো বা ওই যে যুক্ত হরফ, হ্যাঁ, সেখানে বা এর সাথে আলিফ যোগ করে নিয়ে তখন হচ্ছে আপনার বা হয়েছে। কিন্তু এইখানে আবার, এখানে তো আলিফ তো দেখাচ্ছেই যে যুক্ত, আবার ওইখানে পরে আবার কথা শুনুন আলিফ। আপু। হ্যাঁ আপু, এই যে সংজ্ঞাটা বুঝতে হবে। কি বলছে, যে হরফটা পরের হরফের সাথে যুক্ত হয় না। এই যেমন ধরেন আমি যদি এভাবে লিখতাম আলিফ আর বা, যদি আমি লিখতাম আলিফ আগে বা পরে, তাহলে কি হতো, এখানে একটা আচ্ছা, মাঝখানে সাউন্ডে তো আসতে হইতেছে কে? জি, কেউ কিছু বলছেন, আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। তো আপু, কি অন্য 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 কারো মনে হয় সাউন্ড আসতে হচ্ছে, উনি আর কি বলছিল। আপু বলেন, আপনি বলে যান। আচ্ছা, তো এখানে হচ্ছে যেমন ধরেন এখানে যদি বা আলিফ না হয়ে এরকম থাকতো আলিফ বা, তাহলে কি হতো, তাহলে জি আলিফটা বাকে ধরতো না, দুইটার মধ্যে মানে ফাঁকা থাকতো। মানে আমি বুঝাইতে চাইছি যে যুক্ত হরফ মানে হচ্ছে যে হরফগুলো তার পরের হরফকে ধরে বা পরের হরফের সাথে যুক্ত হয়, এটাকে বলা হয় যুক্ত হরফ। আচ্ছা আচ্ছা, কিছু কিছু হরফ আছে মানে আগের হরফ আরো আগের হরফের সাথে যুক্ত হবে না, মানে যেমন বা এর সাথে আম, এই যে আলিফটা আমি যুক্ত করলাম, কিন্তু যদি আলিফ আগে হয় তখন ওইটার আর উচ্চারণ হবে না, সুতরাং আলিফটা মুক্ত হরফ। তো আপনি বুঝছেন কিন্তু অর্ধেক, আরেকটু বুঝতে হবে। দেখেন সেটা হচ্ছে জি যেমন 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 আচ্ছা এটা আরো দূরে আছে। যেমন হচ্ছে আপনার, আমি যদি লিখি আলিফ আর বা, যদি আমি একসাথে লিখি, ধরেন একটা শব্দ আমি আপনাকে বলি আগুন, হ্যাঁ, আগুন একটা শব্দ, আলিফ আর বা, আগুন। তাহলে তখন এটা লিখতে গেলে কি হয়, আলিফটা আগে আসে, বাটা পরে আসে। আর আলিফটা বাটাকে ধরে না, দুইটার মধ্যে ফাঁকা থাকবে। এর মানে কি, আলিফটা তার পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না, একদম মিলায় লেখা যায় না, এটা লেখা যায় না। আলিফের পরে অন্য হরফ থাকতে পারে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে। এটা যেমন বাটা একদম যেমন আলিফকে ধরে ফেলছে, আলিফের সঙ্গে একদম যুক্ত হয়ে গেছে, কিন্তু আলিফটা তার পরের হরফের সাথে যুক্ত হয় না। এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট এখানে। আচ্ছা, আমি আরেকটু বুঝায় বলি সবাইকে। সেটা হচ্ছে আরবি 29টা হরফের মধ্যে সবগুলো হরফ তার আগেরটার সঙ্গে কানেক্টেড হয়। খেয়াল করবেন, খেয়াল করবেন। আরবি যে 29টা হরফ, 29টা হরফের মধ্যে সবগুলো হরফই তার আগের হরফের সঙ্গে যুক্ত হয়। কিন্তু কথা হচ্ছে তার পরের হরফের সঙ্গে সবগুলো হরফ যুক্ত হয় না। এটা হচ্ছে আমাদের মূল কথা। আমাদের মূল কথাই হচ্ছে যে কোন কোন হরফ, এই যে যে হরফগুলো পরের হরফ, এখানে কিন্তু আগের লেখা হয় নাই, হ্যাঁ, বা এটা লেখা হয় না যে কোন হরফের সাথে যুক্ত হয় না, এভাবে লেখা হয় না। লেখা হয়েছে যে হরফগুলো
পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায়, আর যে হরফগুলো পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না। তাহলে এখানে আমাদের মূল পয়েন্টই হচ্ছে পরের হরফ। এখন এই যে আমরা যখন এখানে যে 7টা হরফ করলাম, আলিফ দাল জাল র জা ওয়াও হামজা, এই 7টা হরফ, এই 7টা হরফ কখনো তার পরের হরফের সাথে যুক্ত করে লেখা যায় না। এটা হচ্ছে মূল কথা। এই 7টা হরফকে কখনো তার পরের হরফের সাথে একেবারে যুক্ত করে লেখা যায় না। আপনি যদি লিখতে চান তাহলে অবশ্যই মাঝখানে একটা ছাকা থাকবে, মানে একদম পুরোপুরি ধরবে না। কিন্তু কিন্তু এই 7টা হরফই কিন্তু আগেরটার সঙ্গে মিলে আসে, না আগের হরফের সাথে সবগুলোই মিলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন আমরা এখানে দেখছি যে বা আলিফ বা, এই আলিফটা আগেরটার সাথে মিলে আসছে, কিন্তু আলিফটা কখনো পরেরটার সাথে মিলবে না। এটা হচ্ছে মূল কথা। যেমন দাল দাল, সবগুলো হরফই কখনোই কখনোই তার পরের হরফটার সাথে একদম লেগে আসবে না, মাঝখানে ফাঁকা থাকবে। আচ্ছা, আপু হ্যাঁ আপু। আপু আমার ফোনের চার্জ একদম শেষ, তো আমি কি ক্লাস থেকে এখন বের হতে পারি? আমি পরে রেকর্ডিংটা দেখে নেব। আচ্ছা আপু, ঠিক আছে, ওকে। আচ্ছা আফরোজা আপু, আপনি কি বুঝতে আসসালামু পারছেন? আলাইকুম। জি জি, বুঝতে পারছি। তার মানে হচ্ছে এই যে পরের যে আমরা 7টা যে অক্ষর হ্যাঁ শিখলাম আর কি, বর্ণ, হ্যাঁ সেই বর্ণগুলার কোনো সংক্ষিপ্ত রূপ মানে ছোট রূপ নাই যেটা আলাদা করে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপু, যেটা আলাদা করে পরেরটার সাথে যুক্ত হয়, এরকম কোনো রূপ নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, ঠিক আছে, আর একটু দেখলে আরো বুঝবেন। আচ্ছা, তাহলে আমাদের মূল জি। কথাই হচ্ছে কোন কোন হরফ পরেরটার সাথে যুক্ত হয়, কোন কোন হরফ পরেরটার সাথে যুক্ত হয় না। যেগুলো যুক্ত হয় যুক্ত হরফ, না হলে মুক্ত হরফ। আচ্ছা, এবার দেখেন বিশেষ দ্রষ্টব্য, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা অধ্যায়ে বিশেষ দ্রষ্টব্য লাগানো আছে, যেগুলো হচ্ছে মানে নিয়মের বাইরেও কিছু কথা থাকে, যেগুলো মানে বুঝে রাখলে পড়তে সহজ। আচ্ছা, এটা কি? 1 নাম্বার কথা, শব্দে অবস্থান ভেদে হামজা কখনো পরের হরফের সাথে হতে পারে। এই কথাটা এখানে কেন বললো? কারণ ইতপূর্বে আমরা হচ্ছে হামজাকে মুক্ত হরফের মধ্যে গণ্য করে আসছি। সবাই যদি দেখেন, এই যে হামজাটাকে আমরা কি করছি, একদম মুক্ত হরফের মধ্যে গণ্য করে আসছি। এখন এই হামজা নিয়ে আরেকটু আপনার সূক্ষ্ম কথা বলবে। কথাটা হচ্ছে শব্দে অবস্থান ভেদে হামজা কখনো পরের হরফের সাথে যুক্ত হতে পারে। অবস্থান ভেদে, শব্দে অবস্থান ভেদে, মানে অলওয়েজ না, মাঝে মধ্যে। অর্থাৎ হামজা শব্দের মাঝখানে আসলে পরের হরফের সাথে যুক্ত করে লিখা যায়, আর শুরুতে আসলে পৃথক ভাবে লিখতে হয়। মানে হামজার কথাটা কি বলতেছে, যে হামজার মূল স্বভাব, হামজার মূল স্বভাব হলো এটা পরেরটার সঙ্গে যুক্ত হয় না। এটা হচ্ছে হামজার মূল স্বভাব, বা হামজার মূল কি বলে নিয়ম, যে হামজা পরেরটার সঙ্গে মিলিয়ে লেখা যায় না। কিন্তু বলতেছে সামহাও, মানে হচ্ছে কখনো কখনো এটা পরেরটার সঙ্গে মিলিয়ে লেখা যায়। আর কখনোটা কোন সময়, ধরেন হামজাটা সাধারণত যখন শব্দের মাঝখানে আসে তখন মাঝে মাঝে, তাও মাঝে মাঝে এটা পরেরটার সঙ্গে মিলে লেখা যায়। এই যে আজকে যে পড়াগুলো পড়তেছি, এগুলো হচ্ছে আপনাদের যে গড়ের পতন মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, কিন্তু এগুলো বুঝে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে মুখস্থ করার কিছুই নাই, কিন্তু আপনি না বুঝলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে সামনে। এই আমাদের যে পড়াগুলো সাজানো, সবগুলো পড়া যে একদম মুখস্থ করতে হয় বিষয়টা এমন না। যেমন আপনি এখানে মুখস্থ করার মধ্যে কি করবেন, তার সংজ্ঞাগুলো হচ্ছে আপনি আয়ত্ত করবেন, যেটা হচ্ছে একবার দেখে বলা যায়, কিন্তু এগুলো যে বুঝে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কথা তো শেষ, যে হামজাটার মূল স্বভাবই হলো এটা হচ্ছে মুক্ত হরফ, কিন্তু কখনো এটা পরেরটার সঙ্গে যুক্ত হয়, আর কখনোটা কোন সময়, যখন হামজাটা শব্দের মাঝখানে আসে তখন এটা মাঝে মধ্যে পরেরটার সঙ্গে যুক্ত হয়। আর যদি শব্দের শুরুতে আসে তাহলে অলওয়েজ এটা হচ্ছে মুক্ত ভাবে লেখা হয়, পৃথক ভাবে লেখা হয়। আচ্ছা, তারপরে দেখেন, এখন কথা হচ্ছে, এখন একটা প্রশ্নটা হচ্ছে এরকম, যে আপনারা সবাই তো হচ্ছে চেনেন, আরবি হরফ চেনেন সবাই, তাই না? সবার কাছ থেকে হচ্ছে মুখস্থ শোনা হয়েছে, এলোমেলো করে অনেক ভাবে শোনা হয়েছে, সবাই মাশাআল্লাহ আরবি হরফ গুলো মুখস্থ পারে। কিন্তু এখনো কিন্তু আপনাদের সামনে কোনো আরবি ওয়ার্ড আসে নাই। তো যখন নাকি আরবি ওয়ার্ড থাকবে, একটা শব্দের মধ্যে বিভিন্ন হরফ থাকবে, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা কোন হরফ? তখন তো পুরা চিত্রটা থাকবে না, তাই না? যেমন হচ্ছে এই যে যেমন 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 এই যে গয়নের একটা রূপ আছে, কিন্তু গয়নটা যখন একটা শব্দের মধ্যে থাকবে তখন তো গয়নের এই পুরো রূপটা বহাল থাকবে না, তখন আপনি কিভাবে চিনবেন? এমনই ভাবে ফা কফ কাফ, প্রত্যেকটা হরফে যখন এটা শব্দের মধ্যে আসবে তখন কি হবে, এটার পুরা রূপটা বহাল থাকবে না। তো তখন আমরা কিভাবে চিনবো? তো এটা বলতেছে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর অংশ দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার শুরুর হরফ দেখে চিনতে হয়। আচ্ছা, তো হচ্ছে যেমন কি আপু, যেমন এই যে এখানে হচ্ছে বা আলিফ বা, আপনি কিভাবে বুঝছেন এটা যে বা? এটা হচ্ছে এই শুরুর অবস্থা দেখে, এটা যে শুরুর অংশটা দেখে আপনি বুঝতে পারছেন নিচে এক নুক্তা, আর যে মাথা, এটা দেখে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে বা। এটা হচ্ছে কি হবে আপু? বা হবে। এরকম ভাবে যেই কোনো শব্দ যখন আপনার শব্দে আসবে তখন আপনারা হচ্ছে দেখেই বুঝতে পারবেন এটা এই হরফ, এটা ওই হরফ, এটা ওই হরফ। বুঝতে পারছেন আপু? জি আপু, আপু তাইলে হচ্ছে ইনশাআল্লাহ। এটা এটা হচ্ছে
বা এর সাথে হচ্ছে আলিফ যোগ করলে তখন আমার এই পূর্ণ রূপটা আমি দেখতে পাচ্ছি, এটা বা, মানে হুম। এক আলিফ মানে টান এটা হচ্ছে হবে আপনাদের জাস্ট এরকম। শুরুতে আপনাদের, মানে এটা হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে এখন শুরু তো, এই জন্য আপনাদেরকে ভেঙে লেখানো হয়েছে। আস্তে আস্তে যত সামনে আগাবেন না তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এক মিনিট আপু। আচ্ছা আপু, ঠিক আছে। তারপর এখন দেখেন, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শব্দে অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। এই যে আপনি যে একটু আগে প্রশ্ন করলেন যে আপু, তাহলে তো এটা যখন ভেঙ্গে লিখতেছে তখন আমি বুঝতেছি যে আসলে এটা কি কি হয়েছে, কিন্তু যখন মিলায় লাগবে তখন তো কঠিন লাগবে। তো এখানে একটা হুম সুন্দর হুম করে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া হয়েছে যে হরফ, মানে হরফগুলো যখন শব্দের মধ্যে আসে তখন চেনার উপায় কি, এটা শুরুতে আসলে আমি কিভাবে বুঝবো, মাঝখানে আসলে কিভাবে বুঝবো, তারপরে শেষে আসলে আমি কিভাবে বুঝবো। তো এটা হচ্ছে এখানে দিয়ে দিছে, সেটা কিভাবে বলতেছে যে শব্দের অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। এই পড়াগুলো আমি হচ্ছে এখন জাস্ট আপনাদেরকে ধরাই দিব, আমি পড়াই দিব, এগুলো হচ্ছে এগুলোও মুখস্থ করার কিছু না, কিন্তু আপনাদের জাস্ট নিজে নিজে দেখতে হবে এবং এগুলো বুঝতে হবে। একদমই সহজ, জাস্ট একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? যেমন প্রত্যেকটা হরফের 4টা রূপ আছে। কি? একটা হচ্ছে শুরু, মধ্য, শেষ আর পূর্ণ রূপ। যেমন বা, বা এর পূর্ণ রূপ হচ্ছে এটা। বা শুরুতে আসলে এরকম হয়, বা মাঝখানে আসলে এরকম হয়, বা শেষে আসলে এরকম হয়। আপু আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে জি পারছি আপু। আপু। এগুলো হচ্ছে জি আপু। আপনারা জি নিজেরাও আপু, অনেক বুঝতে সময় পারতেছি। বের করে দেখতে হবে, শুধু আমি পড়াই দিলেই হচ্ছে এরকম না। আমি তো এখন ধরাই দিব, কিন্তু আপনাদের কিন্তু নিজেদেরও একটা পড়া মাথায় ঢুকাইতে হয় এক্সট্রা একটা সময়, এটা আপনারা বুঝেন, ভালো বুঝেন। আচ্ছা, তা আমি দেখাই দিই। যেমন হচ্ছে এই যে দেখেন, এভাবে পড়তে হবে। যেমন বা, হ্যাঁ, শুরুর বা, মধ্য বা, শেষ বা, পূর্ণ বা। তা, শুরুর তা, মধ্যতা, শেষ তা, পূর্ণতা। সা, শুরুর সা, মধ্য সা, শেষ সা, পূর্ণ সা। শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম, পূর্ণ জিম। এটা উপর নিচে আসছে। তারপর দেখেন, শুরুর হা, মধ্য হা, শেষ হা, পূর্ণ হা। শুরুর খ, মধ্য খ, শেষ খ, পূর্ণ খ। শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন, পূর্ণ সিন। শুরুর শিন, মধ্য শিন, শেষ শিন, পূর্ণ শিন। সৎ, মধ্য সৎ, শেষ সৎ, পূর্ণ সৎ। শুরুর দত, মধ্য দত, শেষ দত, পূর্ণ দত। শুরুর ত, মধ্য ত, শেষ ত, পূর্ণ ত। তারপরে শুরুর দ, মধ্য দ, শেষ দ, পূর্ণ দ। শুরুর আইন, মধ্য আইন, শেষ আইন, পূর্ণ আইন। শুরু গইন, মধ্য গইন, শেষ গইন, পূর্ণ গইন। শুরু ফা, মধ্য ফা, শেষ ফা, পূর্ণ ফা। শুরু কফ, মধ্য কফ, শেষ কফ, পূর্ণ কফ। শুরু কাফ, মধ্য কাফ, শেষ কাফ, পূর্ণ কাফ। শুরু লাম, মধ্য লাম, শেষ লাম, পূর্ণ লাম। শুরু মিম, মধ্য মিম, শেষ মিম, পূর্ণ মিম। শুরু নুন, মধ্য নুন, শেষ নুন, পূর্ণ নুন। শুরুর হা, মধ্য হা, শেষ হা, পূর্ণ হা। শুরু ইয়া, মধ্য ইয়া, শেষ ইয়া, পূর্ণ ইয়া। তো যাই হোক আপু, আমাদের পড়া আজকে এতটুকুই থাকবে। পড়া হচ্ছে মোট কি কি, 7 নম্বর থেকে 10 নম্বর 4টা মাকড়াস নতুন। তারপরে যুক্ত হরফ, মুক্ত হরফের আলোচনাগুলো জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখে আসতে হবে নিজে নিজে। পড়া সব বোঝানো হয়ে গেছে। আর হচ্ছে শব্দ অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বলতে হবে কোনটা মধ্য, কোনটা শুরু, কোনটা কি, এই আর কি। তো এতটুকু যখন আপনারা ভালো মতো পড়বেন, দেখবেন আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমি তো আজকে পড়াই দিলাম, বাদ বাকি হচ্ছে আমরা যখন ছোটবেলায় পড়তাম, ক্লাস করতাম, কোচিং করতাম, তাই না? এটা হচ্ছে আমি ক্লাস করাই দিলাম। যেমন কালকে একদিন গ্যাপ আছে, কালকে আপনারা নিজেরা নিজেরা কোচিং করবেন, মানে একটা সময় বের করে পড়াটা একটু ঘাটবেন বা একটু দেখবেন, তখন দেখবেন সব ইজি হয়ে গেছে। আচ্ছা আপু, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপের মধ্যে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।